আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু মনোযোগ দাও। আজকে আমরা বাংলাদেশ বিষয়ে বলি ক্লাসটা আলোচনা করতেছি। এবং এই ক্লাসটা তোমাদের যেটা একটু খুব ইম্পর্টেন্ট টপিকস গুলো একটু আলোচনা করব, একটু মনোযোগ দাও। হ্যাঁ, ইয়েস, প্রাচীন যুগ। দেখো একটু ঠান্ডা আছে না? আচ্ছা, কয়টা পর্যন্ত নেওয়ার চেষ্টা করবো? আচ্ছা, ঠিক আছে। প্রাচীন যুগের কিছু তথ্য আমরা নিই এই প্রাচীন ইতিহাসের। প্রাচীন ইতিহাসের কিছু তথ্য আমরা শিখে নিই। সেটা হচ্ছে বঙ্গ। এই বঙ্গ কথাটা আমরা একটু এলিমেন্টারি থেকে আসি। এটা হচ্ছে ঐতিহ্য আরণ্যকে প্রথম বঙ্গ জনপদের নাম পাওয়া যায়। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে এই বঙ্গ নামটা কিভাবে আসলো, কয়েকটি জনপদ নিয়ে বঙ্গ আসে, এইটা তোমাদের একটু জানা দরকার। কেমন? তো তোমরা একটু একটা জিনিস খেয়াল করো, একটু মনোযোগ দাও, তাহলে তোমাদের অনেকেই টোটাল 21টা ক্লাসে থাকো, ক্লাস থেকে যদি মিসগাইড হয়ে যাও তাহলে এই তথ্যগুলো মনে থাকতে পাবে না। ওকে, এরপরেই বঙ্গ থেকে বাংলা কথাটা কিভাবে আসে, বাংলা, এই বাংলা কথাটা কিভাবে আসে? তোমরা একটা একটু অতীতের ঘটনা বলি। সমগ্র বাংলাকে 13টা খণ্ডে মোহাম্মদ বিন তুগলক 1326 সালে এই বাংলাকে 3টা খণ্ডে করে। 1 নম্বর হচ্ছে লক্ষণাবতী, 2 নম্বর হচ্ছে সাতগাঁও, 3 নম্বর হচ্ছে সোনারগাঁ। এবং 1338 সালে তিনি মোহাম্মদ বিন তুগলক, তিনি বাংলার প্রথম শাসক, যিনি সমগ্র বাংলাকে 3টা খণ্ডে বিভক্ত করেছে। এটাও শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছিল যে সমগ্র বাংলাকে প্রথম কে খণ্ড করছে? 3টা খণ্ডে, লক্ষণাবতী, সাতগাঁও, সোনারগাঁ। এখন প্রশ্ন করি, লক্ষণাবতীটা কোথায়? লক্ষণাবতী হচ্ছে সমগ্র উত্তরবঙ্গ, সমগ্র উত্তরবঙ্গ। এটা সাতগাঁওটা বৃহত্তর, খুলনা, সোনারগাঁ আমরা চিনি। 3টি প্রশাসন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, লক্ষণাবতী, সাতগাঁও এবং সোনারগাঁ। এই সোনারগাঁয়ে প্রথমে 1339 সালে লক্ষণাবতীর শাসক নিযুক্ত হন শামসুদ্দিন ইলিয়াস শাহ। পরে সাতগাঁও দখল করেন এবং 1352 সালে সোনারগাঁ দখল করে 3টি প্রশাসনিক একককে একত্রে করে বাংলার নামকরণ করেন। তার নাম হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ।
তোমার বুঝতে পারছো কিনা জানি না, বাংলা নামটা কিভাবে আসলো। আমি প্রাচীন ইতিহাসে এই বঙ্গ থেকে, বাংলা প্রেসিডেন্সি থেকে কিভাবে বাংলাদেশের সৃষ্টি হলো, সেই সৃষ্টির ইতিহাসটাকে আমরা একটু তোমাদের, হ্যাঁ তোমরা প্রথম ক্লাস, একটু পরে আমি আসতেছি প্রাচীন যুগ, তার আগে আমি একটু বাংলাদেশের একটু প্রাচীন ইতিহাসে একটু সংক্ষেপে এক নজরে দেখাবো। তার মানে এখানে দেখো, তাহলে বঙ্গ থেকে বাংলা, বাংলা শামসুদ্দিন ইলিয়াস শাহ, এবং বাংলা থেকে এই বাংলাটা আমরা সবাই জানি এক সময় এটার নাম দিয়েছিল একজন জান্নাতাবাদ। জান্নাতাবাদটা কে ছিল, অর্থাৎ সম্রাট হুমায়ুন, এটা আমরা সবাই জানি। এটাও আবার একটা, তিনি যখন বাংলা এসে বাংলা স্থাপত্য সৌন্দর্য দেখে বলছে এটা জান্নাতাবাদ, অর্থাৎ সম্রাট হুমায়ুন। তিনি এটা হচ্ছে মেবি 1538, কোন বইতে দেওয়া আছে 39। তাহলে এই জান্নাতাবাদ হয়ে গেল। আরেকটা জিনিস, এই 1576 সালে দ্যাট মিনস সুবে বাংলা হয়, এবং সম্রাট আকবর সুবে বাংলা 13টা সুবায় বিভক্ত করে, সুবে বাংলা, পরে এটা হয়ে যায় সুবে বাংলা। এটা খেয়াল রাখতে হবে, 1573 সালে এটা সম্রাট আকবর এই সুবে বাংলার সুবেদার নিয়োগ করেন। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তার মানে সুবে বাংলা অর্থাৎ 13টা সুবায়, সমগ্র ভারতকে 13টা সুবায় বিভক্ত হয়। 13টা সুবা মানে প্রদেশ, আর সুবার প্রধানকে বলা হয় সুবেদার। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সেই সময় সুবে বাংলার সুবেদার মানসিংহকে নিয়োগ দিয়েছিল। এটা আমরা আস্তে আস্তে গল্পগুলা পড়ব। এরপরে হচ্ছে বঙ্গটা কিভাবে আসে, লর্ড ডালহৌসি 1854 সালে। এই বঙ্গ না, এটার একটা অরিজিনাল নাম হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি। এটা একটু কথা বলি এখন, একটু আমাদের রবি ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই বেঙ্গল প্রেসিডেন্সি থেকে বলছিল। বেঙ্গল প্রেসিডেন্সিটা কোথায় এবং এই বেঙ্গল প্রেসিডেন্সি কোন কোন এলাকা? 1854 সালে বাংলা, বিহার, উড়িষ্যা এবং আসামকে নিয়ে বেঙ্গল প্রেসিডেন্সি। পরবর্তীতে 1874 সালে এই বেঙ্গল প্রেসিডেন্সি থেকে আসামকে বাদ দেওয়া হয়। এই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এরপরে আসলো হচ্ছে পূর্ব বাংলা ও আসামকে নিয়ে, এটা আমরা সবাই জানি, লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গের ঘোষণা দেন। ওকে স্যার, লেখা বুঝতে কষ্ট হচ্ছে স্যার, লেখা একটু বড় করে লেখেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু মোটা করে লেখি তাহলে একটু বড় করে হবে। ওকে, ঠিক আছে। আমি আবারও বলতেছি, এটা একটু পিছনে যাই, তাহলে বলি বঙ্গ হচ্ছে ঐতিহ্য আরণ্যকে প্রথম বঙ্গ জনপদের নাম পাওয়া যায়। পরে বাংলাটা হচ্ছে সমগ্র বাংলাকে মোহাম্মদ বিন তুগলক 1326 সালে দখল করে, এবং তিনি প্রথম দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক তিনি সমগ্র বাংলাকে 3টি প্রশাসনে বিভক্ত করে লক্ষ্ণাবতী শাসক মালিক আজিমুদ্দিন, সাতগাঁও কদরুদ্দিন খান, সোনারগাঁও বাহারাম খান 3টি নিজের পছন্দের লোককে বসে দিয়ে তিনি দিল্লিতে চলে যান। এবং পরবর্তীতে
এই লক্ষণাবতী শাসক নিযুক্ত হন শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি পরে সাতগাঁও দখল করেন এবং 1352 সালে ফখরুদ্দিন মোবারক শাহকে হত্যা করে সোনারগাঁ দখল করেন এবং 3টি প্রশাসনিক একককে একত্রে করে বাংলা নামকরণ করেন এবং তিনি সমগ্র বাংলার প্রথম শাহী সুলতান হিসেবে উপাধি লাভ করেন। শাহ ই বাঙ্গালী, ইনাকে বলা হয় শাহ ই বাঙ্গালী। কেমন? তোমাদের সাউন্ড কম হয়েছে? ওকে, সাউন্ড বাড়াইতে তো আমি পাবো না। আচ্ছা, এখানে কলিং দিই, তাই না? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের আরো কোনো কমপ্লেন থাকলে বলো। এমনি তো বুঝতে পারছো মনে হয়, কথাগুলো শোনা যাচ্ছে কম, এই তো? ওকে স্যার, আমি নতুন ছাত্রী, এখনো আচ্ছা বই পাইনি, সেটা আপনার অফিসে যোগাযোগ করেন। ওই যে ওরা বলতে সাউন্ড কম কম, দেখ এইটার মধ্যে কোনো সমস্যা নাকি? আচ্ছা, 2-3 জন লেখছে। আচ্ছা, তোমাদের সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার আছে স্যার? ওকে স্যার, ক্লাসের রেকর্ড থাকবে। ওকে, এটা অফিসের ব্যাপার থাকবে। সাউন্ড ক্লিয়ার বাড়ান। সাউন্ড কেউ বলছে বাড়ান। স্যার একটু বড় করে লেখুন। ওকে, লেখা বুঝিনি। ওকে, ঠিক আছে, একটু, হ্যাঁ, ওকে। আচ্ছা, তোমাদের নেটওয়ার্কে অনেকের সমস্যা, এই জন্য ক্লাসের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে জি, থ্যাংক ইউ। ঠিক আছে, অনলাইনে একটাই সমস্যা। এরপর জান্নাতাবাদ সম্রাট হুমায়ুন, অর্থাৎ তিনি আসলেন, বাংলা স্থাপত্য সৌন্দর্য দেখে তিনি বললেন এটা জান্নাতাবাদ। এরপর সুবে বাংলা, এটা সম্রাট আকবর সমগ্র বাংলা ভারতকে 13টা সুবাই বিভক্ত করেন। এর মধ্যে সুবে বাংলা হচ্ছে 1576 সালে মানসিংহকে তিনি সব বাংলার সুবেদার হিসেবে নিযুক্ত করেন। কেমন? এরপরে হচ্ছে বঙ্গ। বঙ্গ মানে আমি বলছি বেঙ্গল প্রেসিডেন্সি। এটা পরীক্ষায় খুব আসে, বিশেষ করে শিক্ষক নিবন্ধন টাইমেতে অনেক ছেলেপেলে বেঙ্গল প্রেসিডেন্সি কি, ওখানে কোশ্চেনটা হচ্ছে নিম্নের বেঙ্গল প্রেসিডেন্সি কে করেছেন, এক। দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন হচ্ছে নিম্নে কোনটি বেঙ্গল প্রেসিডেন্সির অংশ। তার মানে এই 3টে খেয়াল রাখতে হবে, 4টা, বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম। কিন্তু 1874 সালে যদি আসে বা পরে আসে, তাহলে কিন্তু আসামটা বাদ হবে, আসামটা ধরা হবে না। এরপর পূর্ব বাংলা ও আসামকে নিয়ে লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গের ঘোষণা দেন। কেমন? এরপরে হচ্ছে আমরা একটু পরের দিকে যাই, অবিভক্ত বাংলা। অবিভক্ত বাংলা একটু মোটা হয়ে যাচ্ছে মনে হয় লেখাগুলো। আচ্ছা, দেখি একটু আর একটু চিকন করি, তাহলে বেশি মোটা হলে আবার জায়গা লাগবে বেশি। অবিভক্ত বাংলা, স্যার আমাদের দিকে তাকে ক্লাস নেন। ও আচ্ছা, ঠিক আছে, তোমাদের দিকে তাকে ক্লাস। আচ্ছা, অবিভক্ত বাংলা এটা 1912 সালে অর্থাৎ কার্যকর হয়। তখন বঙ্গভঙ্গ রদ হয়ে গেলে 1911 সালে, তখন অবিভক্ত বাংলা, অর্থাৎ বাংলাটা বিভক্ত নয়। ওকে, ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি একটি নতুন ছাত্র। ওকে, ঠিক আছে স্যার, বড় করে লেখেন। হ্যাঁ হ্যাঁ, পড়াবো, একটু পরে যাচ্ছি। এরপরে হচ্ছে পূর্ব বাংলা। পূর্ব বাংলা, পূর্ব বাংলা এটা আমরা সবাই জানি 1947 সালে যখন দেশ ভাগ হয়, এবং 1947 সালে দেশটার নাম ছিল পূর্ব বাংলা। এখন প্রশ্ন হচ্ছে পূর্ব পাকিস্তানটা কবে হয়? পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তানটা হচ্ছে 1956 সালে যখন সংবিধান রচনা হয়, তখন পূর্ব বাংলার নামটা চেঞ্জ হয়ে যায় পূর্ব পাকিস্তান। এরপরে বাংলাদেশ 1971 সালে মহান যুদ্ধের মাধ্যমে 1971 সালে বাংলাদেশ সৃষ্টি হয়। এবং এটা আরেকটা জিনিস হচ্ছে 16ই ডিসেম্বর 1972 সালে, 16ই ডিসেম্বর 1972 সালে সংবিধান কার্যকরের মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয়। কেমন? এই হচ্ছে আমাদের প্রাচীন বাংলার ইতিহাস।
একটু সংক্ষেপে আলোচনা করলাম। তোমাদের কারো কোনো সমস্যা হলে বলতে পারো। ওকে, আমরা এখন চলে যাব প্রাচীন যুগে। এই ক্লাসটা একটু একটু ইম্পর্টেন্ট বেশি। তোমাদের শীটের মধ্যে সব তথ্যগুলো দেওয়া আছে, শীট থেকে তথ্যগুলো পড়বা, বাট শীটের তথ্যটা পড়তে সহজ হওয়ার জন্য ক্লাসটা একটু মনোযোগ দিয়ে পড়ো। ওকে, আমরা একটু প্রথমে একটু বলি মৌর্য শাসন। এখন তোমরা পরে লেখো, এখন জাস্ট খালি তথ্যগুলো একটু মনে রাখো। মৌর্য শাসন আমলে এই দেশটার নাম ছিল মগধ। মগধ হচ্ছে বাংলা বিহারের যৌথ নাম, বিহারের যৌথ নাম। এর রাজধানী পাটলিপুত্র। বর্তমান বিহারের রাজধানী পাটনা। এবং এখানে রাজা ছিল অত্যাচারী রাজা নন্দ রাজা, প্রচন্ড অত্যাচারী রাজা ছিল। আমি গল্পটা শুনেই তোমাদেরকে স্যার বইয়ে কত পৃষ্ঠা থেকে পড়াচ্ছেন এটা না, প্রাচীন যুগ থেকে শুরু করেছি। তোমাদের বইয়ের পৃষ্ঠাটা আমার জানা নেই। হ্যাঁ, তোমাদের বইয়ের 14 পৃষ্ঠা দেখো, 14 পৃষ্ঠা দেখলেই তোমরা একটু অনেকটা ইয়া করবা। তোমাদের যে বইটা আছে সেটা 14 পৃষ্ঠা দেখো, খেয়াল করো। ওকে, মনে রাখার শর্ট টেকনিক শেখালে ভালো হতো। ওকে, অবশ্যই এখানে তো টেকনিক শেখার জন্যই আছি। ঠিক আছে, কখন থেকে ক্লাস হবে রুটিন পাইতে ভালো। আচ্ছা, ওকে, প্রথম ক্লাস। মৌর্য শাসন আমলে এই দেশটার নাম ছিল মগধ। মগধ হচ্ছে বাংলা বিহারের যৌথ নাম। এর রাজধানী হল পাটলিপুত্র। পাটলিপুত্র কিন্তু ইয়াতে নেই, মানচিত্রের মধ্যে নেই। বর্তমানে এটার নাম আছে বিহারের রাজধানী পাটনা। এটা খেয়াল রাখবা, বিহারের রাজধানী পাটনা। এবং এখানে একটা জিনিস না বললেই নয়, এই মগধের অত্যাচারী ছিলেন ওনার একজন, নাম হলো চাণক্য, প্রধানমন্ত্রী ছিল, নাম হলো কুটিল্য, ভালো নাম হলো বিষ্ণুগুপ্ত। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, চাণক্য কুটিল্য এনার কিন্তু উপাধি, কিন্তু মেইন নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। এটা অনেক শিক্ষার্থী ভুল করে। কেমন? তিনি পরামর্শ দিলে তাকেও হিমালয়ের পাদদেশ মারিও নামক স্থানে অবস্থান করে। খেয়াল রাখবা, তাকে অপমান করলে তিনি মারিও নামক অবস্থানে অবস্থান করতেছেন। কিভাবে এখানে ইয়া করা যায়, দ্যাট মিনস নন্দ রাজাকে সাহায্য করা যায়, তিনি সেইটা ভাবছিলেন। এবং এর মধ্যে আমরা গ্রিক বীর আলেকজান্ডার নাম অবশ্যই শুনছি। গ্রিক বীর আলেকজান্ডার, মানে তোমাদেরকে আমি এমন ভাবে পড়াচ্ছি যাতে শীটটা গল্প আকারে পড়াচ্ছি, যাতে শীটটা পড়তে সুবিধা হয়। 327 অব্দে গ্রিক বীর আলেকজান্ডার ভারত উপমহাদেশে আসেন। অনেক রাজ্য দখল করার চেষ্টা করেন, কিন্তু দখল করতে পারেন না। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্য, আমি একটু আসতেছি, একটু ওয়েট করো, একটু দাও। গ্রিক বীর আলেকজান্ডার ভারত উপমহাদেশে আসেন, অনেক রাজ্য সহজে দখল করতে পারেন না। যাকে ইনি পরে 327 অব্দে তার সেনাপতি সেলিউকাসের সহিত ভারত অভিযানে আসেন। সেলিউকাস এবং অনেক রাজ্য দখল করেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাখাল রাজ্য সহজে
মানে উনি জিতছে, কিন্তু সহজে জিতে নেই, অনেক কষ্ট করে জিতছে। এবং এই পশ্চিমবঙ্গের রাজা রাখান রাজ্যে এটা ছিল বাঙালি রাজা, এবং বাঙালিদের সাহস দেখে এটা মানে আলেকজান্ডার তার সাহসিকতার দিকে তাকে ছেড়ে দিলেন। সবচেয়ে বড় কথা হলো গ্রিক বীর আলেকজান্ডার অনেক রাজা তার ছেড়ে দিয়েছে তার রাজ্য, তার ভয়ে সৈন্য সম্বন্ধ দেখে। এখন প্রশ্ন হচ্ছে, গ্রিক বীর আলেকজান্ডার তার সেনাপতি সেলিউকাসের সহিত ভারত অভিযানে আসেন, এই সুনামটা ভারতবর্ষে ছড়িয়ে যায়, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এরপর একটা গল্প না বললেই নয়, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি মায়ের হাত ধরে এই অঞ্চলে এসেছে, এবং এই চন্দ্রগুপ্ত মৌর্য আসার পরে তিনি স্থানীয় প্রতিনিধি হন, নন্দ রাজাকে পরামর্শ দেন। তিনি নন্দ রাজাকে পরামর্শ দিলে তাকে অপমান করে বের করে দেন। তিনি কি করলেন, এই গ্রিক বীর আলেকজান্ডারের কাছে গেলেন। যেমন এখন আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে একজন সরকার প্রধান আরেকজনের কাছে যায়, বিচার দেয় যে আমাদের এখানে নির্বাচন হচ্ছে না ঠিক মতো, আমাদেরকে হেল্প করেন। ঠিক আরেকজন, ঠিক আগেও এরকম ছিল, চন্দ্রগুপ্ত মৌর্য চলে গেলেন আলেকজান্ডারের কাছে, বলেন জাহাপনা আমাদের নন্দ রাজা জনপ্রতিনিধিতে বসতে দেয় না, আমাদেরকে হেল্প করেন। এক রাজার বিরুদ্ধে আর এক রাজাকে উস্কানি দেওয়ার উপলক্ষে তাকে অ্যারেস্ট করার হুকুম দিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য সেখান থেকে কৌশলে পালিয়ে আসে চাণক্যের কাছে। চাণক্য আর চন্দ্রগুপ্ত মৌর্য মিলে বিশাল একটা বাহিনী করে। পরবর্তীতে 321 অব্দে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের রাজা নন্দকে হটিয়ে মগধ দখল করেন, এবং এর মধ্যে শুরু হয়ে যায় মৌর্য শাসন আমল। আমার মনে হয় মৌর্য শাসন আমলটা বুঝতে পারছি। স্যার হাইলাইটটা পাচ্ছি না পড়াটা। ওকে, হাইলাইট পাচ্ছ না মানে মৌর্য শাসন দেওয়া আছে, তোমার হাইলাইটটা দেখবা পৃষ্ঠার মধ্যে মৌর্য শাসন আছে। আমি মৌর্য শাসনটা গল্প আকারে পড়, তোমাদের এখানে অনেক শিক্ষার্থী বলতেছি আমার ক্লাসে তোমাদের আগে ইন্ট্রোডাকশন দেওয়া উচিত ছিল যে ক্লাসটা কিভাবে পড়তে হয়। দ্বিতীয়ত হচ্ছে টিচার ইজ সেম অ্যাজ অডিও এন্ড ভিডিও, লেকচার শিট ইজ ফটোকপি, বুক ইজ অডিও। রেডিওতে একটা নাটক শোনা, টিভিতে দেখলে কোনটা বেশি মনে থাকে? অবশ্যই টিভিটা, কেননা টিভি অডিও ভিডিও আছে। বা অর্থাৎ আমাদের সবসময় মনে রাখতে হবে ক্লাস করা মানে হচ্ছে ভাষা পড়াটাকে সহজ করা, এবং ক্লাস করলে এটা 6 দিন পর 65% পড়া মনে থাকবে, 35% পড়া ভুলে যাবে। এবং 65% পড়া মনে রাখার টেকনিক হচ্ছে ক্লাস করতে হয়। যেমন বাসায় একা একা পড়লে হয় না, বাসায় অডিও কাজ হয়। অর্থাৎ রেডিও টিভির কাজটা হয় যখন অডিও ভিডিও হয়, যখন ক্লাস করলে। আপনার ক্লাসগুলো করবেন মনোযোগ দিয়ে, বাসায় পড়াটাকে সহজ করা। ক্লাস করা মানে হচ্ছে তথ্য সবগুলো পড়া নয়, ক্লাস করা হচ্ছে কঠিন জিনিসকে সহজভাবে উপস্থাপন করা, বাসায় পড়াটাকে সহজ করা। এটাই তোমাদের ভাবতে হবে। ওকে, দেখো একটু। এরপর চন্দ্রগুপ্ত মৌর্য মগধের রাজা নন্দকে হটিয়ে মগধ দখল করেন, এবং এর মধ্যেই শুরু হয়ে যায় মৌর্য শাসন আমল। এখন প্রশ্ন হচ্ছে, এই ভদ্রলোকের তাহলে কি হলো? এই আলেকজান্ডার আছে কিনা আমাদের একটু খেয়াল রাখতে হবে। ভারত উপমহাদেশে এই আলেকজান্ডার এসেছিলেন, মশার কামড় খেয়ে মেলডিয়াজের আক্রান্ত হয়ে যায়। পরে তিনি বেবিলনে 325 অব্দে বেবিলনে যান, এবং ওখানে মারা গেলে সমাধি হয় মিশরের আলেকজান্দ্রিয়ায়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং তার সেনাপতি সেলিউকাস এই অঞ্চলে থেকে যায়। পরবর্তী চন্দ্রগুপ্ত মৌর্যের একটা বড় স্বপ্ন হচ্ছে আলেকজান্ডার বাহিনীর সাথে যুদ্ধ করা। পরে 305 অব্দে, মনে রাখতে হবে 305 অব্দে চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডার বাহিনীকে আফগানিস্তান পর্যন্ত বিতাড়িত করে পাকিস্তান পর্যন্ত দখল করে তিনি প্রথম ভারত উপমহাদেশের সৃষ্টি করেছেন। এটাও পরীক্ষায় তোমাদের আসছে, ভারত উপমহাদেশ কবে সৃষ্টি হয়? ভারত উপমহাদেশ সৃষ্টি হয় 305 অব্দে। তাহলে একটা জিনিস ক্লিয়ার করে দিই, ভারত উপমহাদেশ সৃষ্টি হয় 305 অব্দে। তখন অর্থাৎ ভারত উপমহাদেশ কিভাবে সৃষ্টি হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ান। আচ্ছা আচ্ছা, আমি তোমার একটু মনোযোগ দাও, ক্লাস বন্ধ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, স্পিডলি যাবো, এই তো। অ্যাঙ্কর পড়লে কম পড়ে কম।
আচ্ছা, একটু দেখো 305 অব্দে এই অর্থাৎ এই চন্দ্রগুপ্ত মৌর্য আফগানিস্তান পর্যন্ত বিতাড়িত করে পাকিস্তান পর্যন্ত দখল করেন এবং তিনি প্রথম ভারত উপমহাদেশের সৃষ্টি করেন। এখন প্রশ্ন হচ্ছে সেলুকাস তাহলে কোথায় গেল? অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য আরেকটা স্বপ্ন, তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে যুদ্ধ করা। তিনি এক মানে এই সেলুকাস একটা কাজ করলেন মেঘাস্তিনিস, এটা লিখি নাও, মেঘাস্তিনিস, এটাও পরীক্ষায় এসেছিল। মেঘাস্তিনিস তিনি একটা বই লিখেছেন, বইটার নাম হলো ইন্ডিকা। এই ইন্ডিকা নামে বইটা লিখেছে এবং সেখানে তিনি লিখছেন এই সেলুকাস পাঠিয়েছে ইন্ডিকা নামক বই, অর্থাৎ মেঘাস্তিনিসকে গ্রিক দূত হিসেবে পাঠিয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে। তার একটা সুন্দরী মেয়ে ছিল, মেয়েটার নাম হেলেনা। হেলেনার সাথে বিয়ের প্রস্তাব দেয়। কেমন? ওকে, হেলেনার সাথে বিয়ের প্রস্তাব দিলে পরবর্তী সমঝোতা হয়। এক কথা, চন্দ্রগুপ্ত মৌর্য কেন আফগানিস্তান দখল করেনি? সেলুকাস তার সুন্দরী মেয়েটা দিয়ে বিয়ে দিয়ে সমঝোতা করলেন, পরবর্তীতে আফগানিস্তানে উনি হামলা করেননি। তার মানে ভারত উপমহাদেশ পাকিস্তান পর্যন্ত ছিল, আফগানিস্তান পর্যন্ত নয়। ওকে, এখন অর্থাৎ মগধ রাজ্যকে সাম্রাজ্যে পরিণত করে পাটলিপুত্র থেকে তক্ষশিলা নিয়ে যান। তক্ষশিলা হচ্ছে বর্তমান পাকিস্তানের রাওয়ালপিন্ডি। অর্থাৎ এই পর্যন্ত একটা জিনিস জানি। এরপর দেখো চন্দ্রগুপ্ত মৌর্য আমরা জানলাম, মৌর্য। এরপরে আমি গল্পগুলা একটু গোছে বলবো এখন। তারপরে তার ছেলে আসলো বিন্দুসার। বিন্দুসারের আমলে পরীক্ষায় বিশেষ আসে না বা অন্যান্য জবগুলা আসে না। বিন্দুসারের ছেলে, এইটা পরীক্ষায় নন ক্যাডার হইতে আরম্ভ করে সব প্রাইমারি শিক্ষক নিবন্ধন সব পরীক্ষা আসে। সেটা হল সম্রাট অশোক। সম্রাট অশোক তিনি, অর্থাৎ পিতা বিন্দুসার মারা গেলে সম্রাট অশোক তিনি মৌর্য শাসন আমলের শ্রেষ্ঠ শাসক ছিলেন। এটা একটু খেয়াল রাখতে হবে, তিনি শ্রেষ্ঠ শাসক। এরপর তিনি ছিলেন, অর্থাৎ তার আমলে 260 অব্দে, মতান্তরে 261 অব্দে কলিঙ্গের যুদ্ধে 16 জন রাজাকে পরাজিত করে লক্ষাধিক লোকের প্রাণহানির বিনিময়ে এই সম্রাট অশোক কলিঙ্গ জায়গাটি দখল করেন। অর্থাৎ এই 260 অব্দে কলিঙ্গ যুদ্ধ হয়। এখন প্রশ্ন একটু বলি, প্রশ্নটা হচ্ছে কলিঙ্গটা বর্তমানে কোথায়? বলো দেখি, একটু লেখো একটু প্লিজ, কলিঙ্গটা কোথায়? আচ্ছা, কলিঙ্গটা হচ্ছে বর্তমান ভারতের উড়িষ্যার একটি অংশ, এটা মনে রাখতে হবে। বর্তমান ভারতের উড়িষ্যার একটি অংশ, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তাহলে সম্রাট অশোক যুদ্ধের এই ভয়াবহতা দেখে উপগুপ্ত নামক এক বৌদ্ধ ভিক্ষু এর দীক্ষায়, নট ভিক্ষুক, ভিক্ষু এর দীক্ষায় তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সম্রাট অশোক মৌর্য শাসনে কোন ধর্ম অবলম্বন? আগে ছিল সনাতন ধর্ম, পরে বৌদ্ধ ধর্ম। তার মানে চন্দ্রগুপ্ত মৌর্য ছিল জৈন ধর্ম, সনাতন ধর্ম চেঞ্জ করে জৈন ধর্ম পালন করে এবং পরপর 7 দিন উপোস থাকার পরে মহিষীর একটি জায়গায় ইনি মারা যান।
তারপরে তার ছেলে বিন্দুসার সম্রাট অশোক, এরপরে সম্রাট অশোকের সময় কলিঙ্গের যুদ্ধ হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। কলিঙ্গের যুদ্ধে অনেক পরীক্ষা এসেছে। 260 অব্দে কলিঙ্গের যুদ্ধে 16 জন রাজাকে পরাজিত করে লক্ষাধিক লোকের প্রাণের বিনিময়ে এই সম্রাট অশোক কলিঙ্গ জায়গাটি দখল করেন এবং এই যুদ্ধের ভয়াবহতা দেখে উপগুপ্ত নামক এক বৌদ্ধ ভিক্ষু এর দীক্ষায় তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এটি ছিল আমাদের মৌর্য শাসন আমল। এখন একটা প্রশ্ন হচ্ছে, এই ভদ্রলোক সম্বন্ধে পরীক্ষায় খুব আসে, দ্যাট মিন চাণক্য আর কুটিল্য আর বিষ্ণুগুপ্ত। তিনি প্রাচীন ভারতের একজন বিখ্যাত অর্থনীতিবিদ ছিলেন এবং দার্শনিক ছিলেন। তা বোধবে দেওয়া আছে তিনি মৌর্য শাসন আমলের প্রধানমন্ত্রী ছিলেন, বাংলা পিঠে দেওয়া আছে অর্থমন্ত্রী ছিলেন। তার লেখা একটা বিখ্যাত গ্রন্থ ছিল চাণক্য নীতি, কুটিলের অর্থশাস্ত্র, ইংরেজিতে বলা হয় সায়েন্স অফ পলিটিক্স। এই কয়েকটা তত্ত্ব থেকে এনার সম্বন্ধে পরীক্ষায় খুব আসে। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, এরপর হচ্ছে আমাদের গুপ্ত শাসন সম্পর্কে একটু জানব। আমরা একটু প্রথম দিকে একটু বলি, তোমরা একটু আমার কথাগুলো পরে তোমরা লিখে নিও। একটু আমি যেগুলো কথা বলছি তোমরা সবগুলো রেডি করতে থাকবে, যেহেতু এটা তোমরা এক সময় খাতায় লিখে দিও। অর্থাৎ 327 অব্দে গ্রিক বীর আলেকজান্ডার তার সেনাপতি সেলিউকাস সহিত ভারত অভিযানে আসেন এবং 305 অব্দে চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডার বাহিনীকে অর্থাৎ পাকিস্তান পর্যন্ত বিতাড়িত করে পর্যন্ত দখল করে নেন, আফগানিস্তান পর্যন্ত বিতাড়িত করে পাকিস্তান পর্যন্ত দখল করে দেন। এবং আরেকটা কথা না বলে নয়, 321 অব্দে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের রাজা নন্দকে হটিয়ে মগধ দখল করেন এবং এর মধ্যে শুরু হয়ে যায় মৌর্য শাসন আমল। এবং মালীয় থেকে মৌর্য শব্দের উৎপত্তি, এই কারণে চন্দ্রগুপ্ত মৌর্য পদবী ধারণ করেছে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং মগধ রাজ্যকে সাম্রাজ্যে পরিণত করে রাজধানী পাটলিপুত্র থেকে তক্ষশিলায় নিয়ে যান। তক্ষশিলা হচ্ছে বর্তমান পাকিস্তানের রাওয়ালপিন্ডি। এরপরে অর্থাৎ দেখো, এরপর বিন্দুসার আসলো, মানে চন্দ্রগুপ্ত মৌর্য আসলো। এটা জিনিস একটু খেয়াল করে দিই, তিনি সনাতনী ধর্ম চেঞ্জ করে জৈন ধর্ম পালন করেন এবং জৈন ধর্ম 7 দিন উপোস থাকার পরে মহিষীর একটি জায়গায় মারা যায়। তারপরে তার ছেলে বিন্দুসার আসে। আমরা আজ পর্যন্ত কোনো কোশ্চেন বিন্দুসারে কোনো কোশ্চেন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাইনি। তবে বিন্দুসারের ছেলে সম্রাট অশোক মৌর্য শাসন আমলের শ্রেষ্ঠ শাসক ছিলেন। তিনি 260 অব্দে কলিঙ্গের যুদ্ধে, মতান্তরে 261 অব্দে, কিন্তু পরীক্ষা যেহেতু 260 অব্দে এসেছে পিএসসিতে, ওটা বাদ দাও। 260 অব্দে কলিঙ্গের যুদ্ধে 16 জন রাজাকে পরাজিত করে লক্ষাধিক লোকের প্রাণহানির বিনিময়ে সম্রাট অশোক কলিঙ্গ জায়গাটি এই দখল করেন এবং যুদ্ধের এই ভয়াবহতা দেখে উপগুপ্ত নামক এক বৌদ্ধ ভিক্ষু এর দীক্ষায় তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং এইটাই ছিল মৌর্য শাসন আমল। অর্থাৎ কলিঙ্গটা কোথায়? কলিঙ্গ হচ্ছে ভারতের উড়িষ্যার একটু অংশ। এবং সম্রাট অশোকের পরে বৃহদ্রতা আসে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে মৌর্য শাসন আমলে এই শেষ শাসকের সম্বন্ধে পরীক্ষায় কোনো কোশ্চেন আসেনি, জাস্ট এমনি আমরা জানার জন্য। তার মানে আমরা সম্রাট অশোক সম্বন্ধে একটু বেশি জানবো, এনার সম্বন্ধে পরীক্ষা আসে। এই ছিল আমাদের মৌর্য শাসন আমল। আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে, তোমরা এটা পরবর্তীতে এটা লিখে নিবা। ওকে, আমরা এখন চলে যাব গুপ্ত শাসন আমল। আমার মনে হয় কারো কোনো কোশ্চেন আছে বলে আমার মনে হয় না। 305 অব্দে ভারতীয় সিস্টেম। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন একটু খুবই ইম্পর্টেন্ট। 320 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত শাসন প্রতিষ্ঠা করেন। এখানে একটু বলা মতো নয়, অনেকে গুলিয়ে ফেলে যে এই চন্দ্রগুপ্ত মৌর্য আর এই চন্দ্রগুপ্ত একই বংশকে। নো, এটা আলাদা বংশ।
320 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত শাসন প্রতিষ্ঠা করেন এবং তিনি হচ্ছেন গুপ্ত বংশের প্রথম রাজা। এরপর তিনি মারা গেলে, যে প্রথম চন্দ্রগুপ্ত মারা গেলে তার পুত্র সমুদ্রগুপ্ত তিনি হবেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত। এনার সম্বন্ধে পরীক্ষায় খুব আসে, 3 স্টার দাও। এনার সম্বন্ধে পরীক্ষায় গুপ্ত বংশের বেশি আসে। তাকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয়। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, গুড। 321 কিভাবে 361 বুঝতে পারছি না। ওকে, থ্যাংক ইউ, তোমাকে অশেষ ধন্যবাদ। দেখো একটু, 327 খ্রিস্টপূর্ব বাংলায় নেই, খ্রিস্টপূর্ব, এরপর আস্তে 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 0 হয়ে যায়। 0 হওয়ার পরে দেন 2024। এটা একটু খেয়াল করো। যীশু খ্রিস্টের জন্মে একসময় শেষ হয়ে যায়। আগে বই লেখা ছিল যীশু খ্রিস্টের জন্মকে বেসবেন ধরি খ্রিস্টাব্দ, আর আগে হলো খ্রিস্টপূর্ব। কিন্তু এখন আধুনিক ইতিহাসবিদরা এটা আবার পরিষ্কার করেছে, যীশু খ্রিস্টের জন্মের 4 বছর পূর্বে, অর্থাৎ যীশু খ্রিস্টের পূর্বে 4 বছর বুঝছি খ্রিস্টাব্দ শেষ হয়ে যায়। পরে 4 বছর পর যখন যীশু খ্রিস্টের জন্ম হয়, পরে এই খ্রিস্টাব্দ শুরু দেখা হয় যীশু খ্রিস্টের জন্মের 4 বছর পূর্ব থেকে। এই জন্য 327 আস্তে 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 কমে আর এদিকে বাড়ে। আমার মনে হয় আরো কারো বুঝতে অসুবিধা হয় নাই। তো আরো কারো বুঝতে অসুবিধা হয়েছে? তুমি যে 321 আর 360 হাইলাইট এত কিছু নাই। ওকে, আমি বুঝি নাই। আর তোমরা হাইলাইটে বইয়ের মধ্যে এত কিছু পাবা না, ক্লাসের মধ্যে আলো কিছু পাবা। ওকে, আচ্ছা, এটা অব্দে না, এটা খ্রিস্টাব্দে। প্রথম চন্দ্রগুপ্ত যেটা হয়েছে এটা খ্রিস্টাব্দে, অব্দে না। অব্দে হলো খ্রিস্টপূর্ব, এটা খেয়াল রাখতে হবে। অব্দ বলা হয় খ্রিস্টপূর্ব, এটাকে বলা হয় অব্দ। ওকে, ঠিক আছে। আমার মনে হয় অনেকে ক্লিয়ার হয়েছে, 2-1 ক্লিয়ার হয়নি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। 324 অব্দে। ওকে, আচ্ছা, যে প্রশ্ন করেছিল স্যার 321 261 বুঝতে পারছি না, এখন বুঝতে পারছো কি না? না, একই ব্যক্তি না। চন্দ্রগুপ্ত মৌর্য এটা আলাদা, মৌর্য শাসনের, আর গুপ্ত বংশের এটা একই, আলাদা নয়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে এখানে এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে প্রশ্ন করেছিল তার জন্য। সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন, যাকে বলা হতো প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হতো, এবং এনার সম্বন্ধে পরীক্ষা কোশ্চেন আসে। এরপর শেষ রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে পরীক্ষা একটু বেশি আসে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এনার সম্বন্ধে পরীক্ষায় খুব আসে। এনাকে প্রাচীন সেই সময় তার উপাধি ছিল বিক্রমাদিত্য। দ্বিতীয় চন্দ্রগুপ্ত উপাধি ছিল বিক্রমাদিত্য। দেখো একটু, যার উপাধি ছিল বিক্রমাদিত্য, তিনি তার আমলে ফাহিয়ান নামে প্রথম চীনা পরিব্রাজক আসেন ভারত উপমহাদেশে। এখন প্রশ্ন হচ্ছে পরিব্রাজকটা কি? পরিব্রাজক হচ্ছে এখন বর্তমানে পর্যটক যে যানবাহন ব্যবহার করে আকাশপথে, জলপথে, স্থলপথে। আগে তো ছিল না, পায়ে হেঁটে আসছে। এই পায়ে হেঁটে এসেছিল বলে তাদেরকে বলা হয় পরিব্রাজক। এই ফাহিয়ান তিনি এসেছে
1 খ্রিস্টাব্দ থেকে 410 খ্রিস্টাব্দ পর্যন্ত অবস্থান করেছিলেন এবং এই সময় একটা বিখ্যাত বই এখন প্রশ্ন হচ্ছে তিনি কেন এসেছিলেন। তিনি এসেছিলেন বৌদ্ধ ধর্মের মূল গ্রন্থ, এই ভদ্রলোক এসেছিলেন বৌদ্ধ ধর্মের মূল গ্রন্থ বিনয়া পিটক। এই বিনয়া পিটকটা কি? বৌদ্ধ ধর্মের মূল গ্রন্থ বিনয়া পিটক উদ্ধার করতে এসেছিলেন। এই সময় 401 থেকে 410 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা অবস্থান করেছিলেন এবং মজার ব্যাপার হচ্ছে এই অবস্থানকালীন সময় তিনি একটা বিখ্যাত বই লিখছে, বইটার নাম হলো ফো কো কিং। এই বইয়ে এক জায়গায় তিনি বাংলা সম্পর্কে লেখেন, এই বাংলায় যে ঢোকে সে বেরোতে ইচ্ছা করে না। এই ছিল আমাদের গুপ্ত বংশের একদম ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো তথ্য। আমার মনে হয় এই গুপ্ত বংশের তথ্যগুলো আমরা জানি গেলাম। আমি আবারও বলছি, তোমাদের একটু ক্লিয়ার করে দিই। 320 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত শাসন প্রতিষ্ঠা করেন, অর্থাৎ তিনি গুপ্ত বংশের প্রথম রাজা ছিলেন এবং তার মৃত্যুর পরে তার পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তিনি গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন, যাকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হতো। তিনি অর্থাৎ তার মৃত্যুর পরে তার পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যিনি গুপ্ত বংশের শেষ রাজা ছিলেন, যার উপাধি ছিল বিক্রমাদিত্য, এবং তার সময় ভারত উপমহাদেশে প্রথম চীনা পরিব্রাজক আসেন। এটা পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। ফা হিয়েন কার আমলে আসে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। তিনি বৌদ্ধ ধর্মের মূল গ্রন্থ বিনয়া পিটক উদ্ধার করতে আসেন এবং তিনি 401 থেকে 410 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় অবস্থানকালে একটা বিখ্যাত বই লেখেন, ফো কো কিং। এই বই তিনি লেখেন যে এই বাংলায় যে ঢোকে সে বেরোতে ইচ্ছা করে না। ওকে, আমার মনে হয় লেখাটা বুঝতেছি না, তোমার কথাগুলো শোনো। আর শিটের মধ্যে আছে, শিটের মধ্যে তথ্যগুলো আছে। ক্লাস করতেছি কেন? ক্লাসগুলো পড়তেছি শিটের তথ্যটা মনে রাখার জন্য। ওকে, আমরা এখন চলে যাব রাজা শশাঙ্ক। একটু না বললেই নয়। রাজা শশাঙ্ক, এটা পরীক্ষায় খুব আসে, খুব আসে। কেন কেন আসে এই প্রশ্নটা একটু বলি। রাজা শশাঙ্কে স্যার আবার একটু বলেন। আমি তো বললাম, তারপর আমি আমাদের তো ডিজিটাল বোর্ড আছে, ডিজিটাল বোর্ড গুলো আমি প্রথম থেকে আবার রিভাইজ দিব, টেনশন করো না। রাজা শশাঙ্ক সম্পর্কে একটু বলি। তিনি বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা ছিলেন। তিনি বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, তিনি কেন বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা ছিলেন? প্রশ্ন হচ্ছে এখানে তিনি 606 থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় এককভাবে শাসন করতে সক্ষম হন বিধায় তাকে বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা বলা হয়। এটা কেন লিখে দিচ্ছি এটা বলতেছি, খুবই পরীক্ষা আসে, এটা বলা হয়।
তার মানে আমরা জানি কয়েকটা জনপদ নিয়ে বাংলা সৃষ্টি, তার মধ্যে পাঁচটি প্রধান জনপদ, সেটা কি? সেটা হচ্ছে পুন্ডর, এরপর হচ্ছে গৌড়, এরপর হচ্ছে সমতট, এরপর হচ্ছে হরিকেল, এরপর হচ্ছে চন্দ্রদ্বীপ। এই কেন এককভাবে মানে স্বাধীন সাম্রাজ্য বলা হয় এটা একটু বলি। পুন্ডর, গৌড়, সমতট, হরিকেল, চন্দ্রদ্বীপ, এই পাঁচটা জনপদের তিনি প্রথম কোন রাজা 606 থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত এককভাবে শাসন করতে সক্ষম হন বিধায় তাকে বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা বলা হয়। তার সময় প্রথম রাজধানী ছিল অর্থাৎ কর্ণ সুবর্ণ। এখন প্রশ্ন হচ্ছে কর্ণ সুবর্ণটা কোথায়? কর্ণ সম্বন্ধ হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রাঙ্গামাটি, এবং পরে তিনি রাজধানী গৌড়ে নিয়ে যান। গৌড়ে হচ্ছে সর্বশেষ রাজধানী। আচ্ছা, এটা পরীক্ষা এসেছিল পিএইচডি নন ক্যাডারে যে গৌড়ের প্রথম রাজধানী কে নিয়ে আসেন। এটা ইজিলি বোঝাচ্ছে গৌড়ের প্রথম রাজধানী নিয়ে আসেন রাজা শশাঙ্ক। আমার মনে হয় না কারো বুঝতে অসুবিধা আছে। ওকে, আমি আবারও বলতেছি, একটু প্রথম দিকে রাজা শশাঙ্ক তিনি বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা ছিলেন। কেন? তার আমলে প্রধান পাঁচটি জনপদ, বাংলার যে প্রধান পাঁচটি জনপদ পুন্ড্র, গৌড়, সমতট, হরিকেল, চন্দ্রদ্বীপ, তিনি এককভাবে 606 থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত এককভাবে শাসন করতে সক্ষম হন বিধায় তাকে বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা বলা হয়। এবং এটা বলার পেছনে কারণ হচ্ছে তার আমলে প্রথম রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রাঙ্গামাটি। পরে তিনি রাজধানী গৌড়ে নিয়ে যান, অর্থাৎ সর্বশেষ রাজধানী গৌড়ে কে নিয়ে আসেন, অর্থাৎ প্রথম গৌড়ে কে নিয়ে আসেন, সেটা হচ্ছে রাজা শশাঙ্ক। আমার মনে হয় তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, প্রাচীন যুগ থেকে কোন যুগটা বেশি ইম্পর্টেন্ট তোমরা কোশ্চেন করেছো। হ্যাঁ, আর সবগুলোই মোটামুটি কোশ্চেন আসে, কাউকে অবহেলা করতে নেই। আমরা যেটাই দেখতেছি মানে যে ক্লাসগুলো দেখি যে বাদ দেই, সেটা আবার পরীক্ষা এসে যায়। বিশেষ করে শিক্ষক নিবন্ধন, প্রাইমারি এবং নন ক্যাডার গুলো বেশি প্রশ্ন আসে। এই জন্য আমাদেরকে এই তথ্যগুলো অবহেলা করা যাবে না। কেন যাবে না? এইগুলো আবার 6, 7, 8, 9, 10 বই দেওয়া আছে, এবং এই বইয়ের তথ্যগুলো দেওয়া আছে যেহেতু আমি তোমাদের গল্প করে শেখাচ্ছি, কারণ ইতিহাসটা গল্পে গল্পে জানলে তথ্যটা মনে থাকে এবং বাসার শীটটা পড়লে আরো মনে থাকবে। এই জন্য তোমাদের গল্পগুলো শুনবা, গল্পগুলো রেকর্ড থাকবে, বারবার শুনবা, এরপর বইয়ের তথ্যগুলো পড়বা, এমনিতে মনে থাকবে। কেমন? তোমাদের একটা কথা বলি নেই, যেমন একটু দেখো 1971 এই সালটা এমনিতেই মনে থাকে। এরপরে হচ্ছে 1952, এই কথা এমনি মনে থাকে কেন সাল, কিন্তু তোমাদের যদি বলা হয় 1810, এটা মনে থাকবে না, কারণ এর পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো জানো না। ঠিক এইরকম এতক্ষণ যে সালগুলো শিখলা, অর্থাৎ 606 থেকে 637, এটা কেন কি ঘটলো, এই তথ্যটা এমনিতেই মনে থাকবে ওর ব্যাকগ্রাউন্ডটা জানা থাকলে। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, আমরা এখন চলে যাই, খুবই আস্তে আস্তে ইম্পর্টেন্ট দিকে যাচ্ছি। রাজা শশাঙ্ক মৃত্যুর পর পুন্ড্র অর্থাৎ বিভিন্ন জনপদগুলো আছে, এই জনপদগুলো বিক্ষিপ্ত হয়ে যায়, এককভাবে শাসন হয় না, যার ফলে অরাজকতার সৃষ্টি হয়। এবং এই অরাজকতা সৃষ্টি হওয়ার পিছনে কারণ হচ্ছে, একটা জিনিস খেয়াল করবা, একটা দেশে যখন সরকার মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়, দেশের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়, তখন তৃতীয় পক্ষ কেউ না কেউ ইন্ধন যোগায়। যেমন আমাদের বর্তমান প্রেক্ষাপটটা এইরকম স্টাবিল অবস্থায় গিয়েছে যে সরকার যখন একটু মানে অর্থাৎ চেইন অফ কমান্ডটা যখন চলে যায়, ঠিক সেই সময় অর্থাৎ 637 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময় বাংলায় এই কোনো সরকার ছিল না,
ওঠর হচ্ছে, যার যার মতো, যার জোর যার মূল্য তার, ঠিক এইরকম বিক্ষিপ্ত আছে। তার মানে রাজা শশাঙ্ক তো এককভাবে শাসন করছিলেন, কিন্তু এরা এককভাবে শাসন করতে সক্ষম হয়নি। এবং ভারতীয় দার্শনিক ন্যায় এই সময়টাকে বলা হয় মাৎসা ন্যায়। তার মানে 637 সাল থেকে 750 সাল সময়, এই সময় বাংলায় কোনো শাসক ছিল না, বাংলায় কোনো শাসক ছিল না, এবং এই সময় নৈরাজ্য দেখা দেয়, নৈরাজ্য দেখা দেয়। এই নৈরাজ্যকে বলা হয় মাৎসা ন্যায়। অর্থাৎ বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, এখনো খাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এখনো বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমরা ইতিহাস কেন পড়ি? ইতিহাস থেকে শিক্ষা নেয়। এখন যে ঘটনাটা ঘটতেছে আজ থেকে 10-15 বছর পরে এটা ইতিহাস হয়ে যাবে, তোমাদের সামনে ইতিহাস হবে। এই জন্য তাহলে এই মৎস্যানায় কি রকম ছিল? মৎস্যানায়কে বলা হয় অর্থাৎ অরাজকতা, যে 637 সাল থেকে 750 সাল পর্যন্ত বাংলায় কোনো শাসক ছিল না। এ সময় প্রচুর নৈরাজ্য দেখা দেয়। এই নৈরাজ্যকে ভারতীয় দার্শনিকরা মৎস্যানা হিসেবে অভিহিত করেছেন। ওকে, আমরা এখন যাব বিভিন্ন দিনে রাজা না থেকে অরাজক কুসংস্কার গুলো দেখা যায়। পরে আমরা আস্তে আস্তে আমরা ইয়ের দিকে যাচ্ছি, অর্থাৎ ইম্পর্টেন্টের দিকে যাচ্ছি। একটু লিখি পাল শাসন। এটা একটু 3 স্টার লিখি না। পাল শাসনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা দীর্ঘদিন রাজা ছিল না, এটা সিংহাসন ছিল। এই সিংহাসনে যে বসত, বাসর ঘর করত, সে মারা যেত পরপর। এটা দীর্ঘদিন, কিন্তু গোপাল নামে এক ব্যক্তি তিনি বসলেন, বাসঘর করলেন, বেঁচে ছিলেন। পরপর 3 দিন বেঁচে থাকার পরে তাকে সমগ্র উত্তরবঙ্গে তিনি বললেন, বারিন্দ্রী ঘোষণা করলেন। বারিন্দ্রী শব্দের অর্থ হচ্ছে আমাদের পিতৃভূমি, আর বারিন্দ্রীর বিকৃত রূপ হচ্ছে বরেন্দ্র। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাও, একটা জিনিস, গোপাল তিনি অর্থাৎ 750 খ্রিস্টাব্দে 750 খ্রিস্টাব্দে গোপাল পাল শাসন প্রতিষ্ঠা করেন। তিনি সমগ্র উত্তরবঙ্গের কিছু এলাকাকে নিয়ে বারিন্দ্রী ঘোষণা করেন। বারিন্দ্রী ঘোষণা করেন। এখন বারিন্দ্রীটার শব্দ অর্থ কি? বারিন্দ্রীটার শব্দ হচ্ছে আমাদের পিতৃভূমি, আমাদের পিতৃভূমি। আর এটা বারিন্দ্রীটা বিকৃত রূপ হয়েছে বরেন্দ্র। এখন একটা
আরেকটা জিনিস না বলে নয়, সেটা হচ্ছে একটু ক্লিয়ার করে দিই। বরেন্দ্র অঞ্চল, বরেন্দ্র অঞ্চল আর বরেন্দ্র ভূমির মধ্যে পার্থক্য কি, এটা অনেকেই ভুল করে। পদ্মা এবং কর্তা নদীর মধ্যবর্তী উচ্চভূমি অর্থাৎ রাজশাহী, নাটোর, নওগাঁ, রংপুর, দিনাজপুরের কিছু অংশ, বগুড়ার মহাস্থানগড়, এটাকে বলা হয় বরেন্দ্র অঞ্চল। বরেন্দ্র ভূমি হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিম এলাকা অর্থাৎ চাঁপাই নবাবগঞ্জের পাহাড় কেটে চাষাবাদের জন্য যে ভূমি ব্যবহার করা হয় তাকে বলা হয় বরেন্দ্র ভূমি। একটু এই তথ্যটা লেখে হয়, এটা পরীক্ষায় খুব আসে। তো লেখো, পদ্মা ও করতোয়া নদীর মধ্যবর্তী উচ্চভূমি অর্থাৎ রাজশাহী, নাটোর, নওগাঁ, রংপুর, দিনাজপুরের কিছু অংশ এবং বগুড়ার মহাস্থানগড়। এ অঞ্চলের অন্তর্ভুক্ত। এটা খেয়াল রাখতে হবে, পদ্মা এবং কর্তা নদীর মধ্যবর্তী উচ্চভূমি অর্থাৎ রাজশাহী, নাটোর, নওগাঁ, রংপুর, দিনাজপুরের কিছু অংশ এবং বগুড়া মহাস্থানগড় এই অঞ্চলের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে বরেন্দ্র ভূমি। এরপর হচ্ছে বরেন্দ্র অঞ্চল, এরপর হচ্ছে বরেন্দ্র ভূমি। আমরা একটু এক জায়গায় শর্ট হবে, এখানে লিখি বরেন্দ্র বাংলাদেশের উত্তর পশ্চিম এলাকা অর্থাৎ চাঁপাই নবাবগঞ্জের পাহাড় কেটে চাষাবাদের জন্য যে ভূমি ব্যবহার করা হতো এটা ইম্পর্টেন্ট জন্য তোমাদেরকে একটু লিখে দিচ্ছি। স্যার সিট কিভাবে পাবো? ওকে, সিট পাওয়ার দরকার নেই, তোমাদের অফিসে যোগাযোগ করো, তারা দিয়ে দেবে। ওকে, ঠিক আছে। চাকরির জন্য পড়া তার মানে সব মূল্যবান। ওকে, দেখো একটু, বাংলাদেশের উত্তর পশ্চিম এলাকা অর্থাৎ চাঁপাই নবাবগঞ্জের পাহাড় কেটে চাষাবাদের জন্য যে ভূমি ব্যবহার করা হতো তাকে বরেন্দ্র ভূমি বলে। বরেন্দ্র ভূমি বলে। এই ভূমি, এটা পরীক্ষায় এসেছিল, এই ভূমি সমভূমিতে গড় উচ্চতা কত? এই ভূমি সমভূমি থেকে গড় উচ্চতা 12 মিটার এবং আয়তন, মোট আয়তন 9320 বর্গ কিলোমিটার। এই তথ্যটাও পরীক্ষায় এসেছিল,
9320 বর্গ মিটার। গড় উচ্চতা কত? 12 মিটার। কোন এলাকা? আমার মনে হয় তোমাদের এখান থেকে কোশ্চেন আসলে ক্লিয়ার উত্তর দিতে পাবা। ওকে, হচ্ছে ক্লিয়ার। ওকে, তোমাদের অনেক ধন্যবাদ। অনেকে ক্লাসগুলো সবগুলো মনে, আপনার সবগুলো মনে থাকছে। ওকে, হ্যাঁ আমার তো মনে থাকবেই স্যার, লেখা বুঝি না। লেখা আচ্ছা লেখাগুলো একটু খারাপ, তারপর একটু বোঝার চেষ্টা করো। না না না, ইনশাল্লাহ। হ্যাঁ, বাংলাদেশের উত্তর পশ্চিম এলাকা অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের পাহাড় কেটে চাষাবাদের জন্য যে ভূমি ব্যবহার করা হতো তাকে বরেন্দ্র ভূমি বলে। এই ভূমি সমভূমি থেকে গড় উচ্চতা 12 মিটার এবং আয়তন হচ্ছে 320 বর্গ কিলোমিটার। ওকে স্যার, সমভূমি বুঝিয়ে দিন। আচ্ছা, সমভূমি মানে ভূমিটা সমান এবং এই সমান ভূমি থেকে গড় উচ্চতা হচ্ছে 12 মিটার। ওকে, আচ্ছা এরপরে চলে যাই। আমরা গোপালের আমলটা পড়েছিলাম। গোপালের আমলে অর্থাৎ ওনার রাজধানী ছিল পুন্ড্রনগর। এটা পরীক্ষায় খুব আসে, খুবই কত যে পরীক্ষা এসেছে বিভিন্ন পরীক্ষায়। বর্তমান বগুড়ার মহাস্থানগড়, বর্তমান বগুড়ার মহাস্থানগড়, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। কেমন? এখন তাহলে গোপাল সময়, পাল বংশের গোপাল সময় তিনি এই পুন্ড্রনগরটা প্রতিষ্ঠা করেছেন। কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা হলো ধর্মপাল। ধর্মপালটা আলাদা শিখাই। ধর্মপাল এনার সঙ্গে পরীক্ষায় খুব আসে, এই জন্য এটা 3 স্টার দাও। অনেক ইয়ে আছে কিন্তু এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা আমি একটু বলি, তোমাদের যারা নিজেকে ভালোবাসো তারা তথ্যগুলো একটু মনে রাখবো। ইনশাল্লাহ আমরা একটু গল্পগুলি পড়াচ্ছি যাতে শীটে এই তথ্যগুলো তোমাদের খুবই সুন্দর করে উপস্থাপন করা হচ্ছে, শীটগুলো থেকে পড়বা। কিন্তু এখানে ক্লাস করতেছে কেন আমি আবারও বলতেছি, যারা মনোযোগ দিয়ে পড়ো এবং মনোযোগ দিয়ে বাসায় পড়াটাকে সহজ করার জন্য ক্লাস করতেছি। তো দেখো একটু, ধর্মপালের সময় পাল বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন। এগুলো যেগুলো লেখাচ্ছি সবগুলো পরীক্ষায় এসেছিল। শ্রেষ্ঠ শাসক ছিলেন এবং তার সময় পাহাড়পুর এবং সীতাকোট বিহার সহ পাহাড়পুর ও সীতাকোট পাহাড়পুর ও সীতাকোট বিহার সহ অধিকাংশ বিহার প্রতিষ্ঠিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বিহারটা কি? বিহার মানে হলো বিশ্ববিদ্যালয়। কেমন? এরপর হচ্ছে তার আমলে চর্যাপদের অর্থাৎ বাংলা প্রাচীন সাহিত্যে নিদর্শন চর্যাপদের সৃষ্টি হয়। এটাও খুব ইম্পর্টেন্ট। তার মানে শ্রেষ্ঠ শাসক পাহাড়পুর এবং সীতাকোট বিহার সহ অধিকাংশ বিহার প্রতিষ্ঠিত হয়। তার আমলে চর্যাপদের সৃষ্টি, বাংলায় প্রাচীন সাহিত্যের নিদর্শন চর্যাপদের সৃষ্টি হয়। এবং তার আমলে আরেকটু গুরুত্বপূর্ণ ইয়া আছে, এরপরে খুবই ইম্পর্টেন্ট এই শ্রেষ্ঠ শাসক পাহাড়পুর সীতাকোট এবং চর্যাপদের সৃষ্টি হয়। এরপর হচ্ছে
দুজন বিখ্যাত সুফি দরবেশ বাংলায় এসেছিলেন, একজন হচ্ছে শাহ সুলতান বুলকি। শাহ সুলতান বলখি। এই শাহ সুলতান বলখি সমাধি হচ্ছে বগুড়ার মহাস্থানগড়ে। বগুড়ার মহাস্থানগড়। এবং এখানে তোমরা হয়তো অনেকেই গেছো, এনার বগুড়া মহাস্থানগড়ের সমাধিতে একটা বড়াই গাছ আছে। বড়াই গাছে কাটা নাই, কিন্তু বড়াই আছে। বড়াই খেতে আবার টক, এটা বুঝতে পারছি না। ও আদম শহীদ, আদম শহীদ ইনার হচ্ছে ঢাকার বিক্রমপুর, বর্তমান মুন্সিগঞ্জ জেলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। এই জিনিসগুলা একটু মনে রাখতে হবে। তার মানে এই ধর্মপাল সম্পর্কে এর বেশি পরীক্ষায় আসবে না। এরপর হচ্ছে ধর্মপালের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পাল বংশের সর্বশেষ রাজা। সর্বশেষ রাজা কে ছিলেন? ছিলেন মদন পাল। কিন্তু পরীক্ষায় মদন পাল আসবে না, কারণ আমরা বলি এই শালা মদন, মদন মানে অযোগ্য। অর্থাৎ এইটা পরীক্ষায় সর্বশেষ শক্তিশালী রাজা কে ছিলেন? গোবিন্দ পাল। গোবিন্দ পাল এই ছিল আমাদের মৌর্য পাল শাসন আমল। এই পাল শাসন আমলের এর চেয়ে ইম্পর্টেন্ট আর নেই। কেমন? একটু আমি আবারও বলতেছি, এটা একটু দেখো। একটু 750 খ্রিস্টাব্দে গোপাল পাল শাসন প্রতিষ্ঠা করেন, অর্থাৎ তিনি পাল বংশের প্রথম রাজা ছিলেন। তিনি সমগ্র উত্তরবঙ্গের কিছু এলাকাকে নিয়ে বারিন্দ্রী ঘোষণা করেন। বারিন্দ্রী শব্দের অর্থ হচ্ছে আমাদের পিতৃভূমি, আর বারিন্দ্রীর বিকৃতি রূপ হচ্ছে বরেন্দ্র। বরেন্দ্র অঞ্চল আর বরেন্দ্র ভূমির মধ্যে পার্থক্য কি দেখো একটু। পদ্মা এবং কর্তা নদীর মধ্যবর্তী উচ্চভূমি, অর্থাৎ রাজশাহী, নাটোর, নওগাঁ, রংপুর, দিনাজপুরের কিছু অংশ এবং বগুড়া মহাস্থানগড় এই অঞ্চলের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে বরেন্দ্র ভূমি। বরেন্দ্র ভূমি হচ্ছে দেখো একটু অর্থাৎ বাংলাদেশের উত্তর পশ্চিম এলাকা, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের পাহাড় কেটে চাষাবাদের জন্য যে ভূমি ব্যবহার করা হয়, এবং এই ভূমিকে বলা হয় বরেন্দ্র ভূমি। এই ভূমিতে সমভূমি থেকে গড় উচ্চতা 12 মিটার, আয়তন হচ্ছে 9320 বর্গ কিলোমিটার। আমরা একটু বলি, আমরা যখন ভূগোল পাঠ পড়াবো, ভূগোল পাঠ পড়ালে ওই জিনিসগুলো আরো বিস্তারিত সুন্দর করে উপস্থাপন করব। কিছু জিনিস আছে। ওকে, এরপর দেখো গোপাল পূর্ণনগর, এটা তো আমরা জানলাম। আচ্ছা, আমরা চলে যাব এখন সেন শাসন। শেষ শাসন, সেন শাসনটা শেষ। অনেকে একটু কষ্ট হচ্ছে ধৈর্য ধারণ করি পড়াগুলো পড়তে, আর একটু চেষ্টা করতেছি। স্যার সালগুলো উল্লেখ করলে ভালো হয়। ওকে, সালগুলো একটু উল্লেখ করলাম না, তোমাদের শীটের মধ্যে খুবই সুন্দর দেওয়া আছে। তারপরেও তোমরা যদি চাও সালগুলো উল্লেখ করবো, কেন এই তো সাল উল্লেখ করলে তোমরা অনেকেই, অর্থাৎ 400 বছর গোপাল পাল শাসন প্রতিষ্ঠা শাসন করেছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা সাল গোপাল ধর্মপাল, এই দুইটা পরীক্ষা আসে। বিশেষ করে ধর্মপালটার পরীক্ষা আসে, এর বেশি পড়ার দরকার নেই। আচ্ছা, সেন শাসন লেখো একটু। আদি সামন্তের হেভি বল ছিল। বললেন স্যার হেভি বলটা কি? হেভি বলটা হচ্ছে সামন্ত সেন, এটা আদি পুরুষ, তার ছেলে হেমন্ত সেন, তার ছেলে বিজয় সেন, তার ছেলে বল্লান সেন, তার ছেলে লক্ষণ সেন, এটাই শেষ। কেমন? আচ্ছা, সামন্ত সেন লেখো একটু। সেন লেখো আদি পুরুষ।
এরপর হচ্ছে হেমন্ত সেন, হেমন্ত সেন এটা হচ্ছে প্রতিষ্ঠাতা ও প্রথম রাজা। এরপর হচ্ছে বিজয় সেন, বিজয় সেন হচ্ছে শ্রেষ্ঠ রাজা। আর এনার আমলের রাজধানী ছিল দুটি, এটা হচ্ছে বিজয়পুর, এটা হচ্ছে বিক্রমপুর। বিজয়পুরটা হচ্ছে হুগলি জেলার ত্রিবেণী, আর বিক্রমটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, মুন্সিগঞ্জ এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। এরপর হচ্ছে বল্লাল সেন, বল্লাল সেন ইনি কি করছে, কলিন্য প্রথা চালু করছে। কলিন্য প্রথা, কলিন্য প্রথাটা কি, ব্রাহ্মণ, বৌদ্ধ ও কায়স্থের সংমিশ্রণ, কায়স্থের সংমিশ্রণ। ইনি দুইটা বই লিখেছে, বই দুইটার দাম হচ্ছে দান সাগর ও অদ্ভুত সাগর। তার মানে বল্লাল সেন একটা সংস্কারমূলক ধর্ম আবিষ্কার করেন, সেটা হলো কলিন্য প্রথা। এটা হচ্ছে ব্রাহ্মণ, বৌদ্ধ, কায়স্থের সংমিশ্রণ। তিনি দুটো বই লিখছে, এটা দান সাগর আর একটা হচ্ছে অদ্ভুত সাগর। আজ ক্লাস শেষে পিডিএফ আসলে অফিসে তোমার যোগাযোগ করো, অফিস থেকে সবকিছুই তোমাদের ইয়া করবে। এরপর হচ্ছে লক্ষণ সেন, লক্ষণ সেনটা এখানে জায়গা নাই, এই জায়গায় লিখি তাহলে সুবিধা হবে। লক্ষণ সেন তিনি হচ্ছে শেষ রাজা, এনার সময় রাজধানী রয়েছে দুইটি, একটা হচ্ছে নদিয়া, এটা হচ্ছে গৌড়। নদিয়া ছিল অবকাশকালীন রাজধানী, মেইন রাজধানী ছিল গৌড়। ওকে, আমরা এখানে তোমরা সাল চাচ্ছ 1158 থেকে এই সালটা হচ্ছে 1204। এটা এমনি জাস্ট জানার জন্য, সাল যেগুলো সাল ইম্পর্টেন্ট সেগুলো আমি দিয়েছি, বাট যেগুলো সাল ইম্পর্টেন্ট নয় সেগুলো আমি দিচ্ছি না অনেক কারণে, যে যাতে তোমাদের মাথায় বেশি বোঝা হয় না থাকে। আর পাল শাসনটা আমরা সবাই জানি, পাল শাসনটা এটা একটু ধর্মপালটা আমরা সবাই জানি। পাল শাসন, পাল শাসনটা 750 থেকে 1158, 750 থেকে 1158, এটা প্রায় 400 বছর এই শাসন ছিল এবং এটা খুবই ইম্পর্টেন্ট পাল শাসনটা, এটা আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, এখন একটু পিছনের দিকে যাই। সরি, দেখো একটু, আমার মনে হয় তোমাদের সাল যেগুলো ইম্পর্টেন্ট সাল সেগুলো দিয়েছি, যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো সাল দেখার দরকার নেই, অনেক সাল প্রয়োজন নাই, কেমন? আর যেগুলো সাল দরকার আছে সেগুলো,
যেগুলো তথ্যের উপর গুরুত্ব সেগুলো গুরুত্ব দিচ্ছি, যেগুলো সাল পরীক্ষা আসবে সেই সালগুলো আমি অবশ্যই উল্লেখ করব, যেগুলো আসবে না সেগুলোর দরকার নেই। ওকে, আমি আবারও বলি, সামন্ত সেন এটা আদিপুরুষ, আর হেমন্ত সেন প্রতিষ্ঠাতা এবং প্রথম রাজা, বিজয় সেন এটা শ্রেষ্ঠ রাজা। এনে রাজধানী ছিল দুইটি, একটা হলো বিজয়পুর, একটা বিক্রমপুর। এটা হচ্ছে হুগলি জেলার ত্রিবেণীতে, একটা মুন্সিগঞ্জ জেলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। বলরাম সেন তিনি সংস্কারমূলক ধর্ম আবিষ্কার করেন এবং বৌদ্ধ, ব্রাহ্মণ ও কায়স্থের সম্মিশ্রণ। তিনি বই লিখছে দুইটা, একটা দান সাগর, একটা অদ্ভুত সাগর, তার লেখা। লক্ষণ সেন ছিল শেষ রাজা, তার রাজধানী ছিল দুইটা, একটা নদিয়া, একটা গৌড়। নদিয়া ছিল অবকাশ রাজধানী, গৌড় ছিল মেইন রাজধানী। একটু বলি, 1204 সালে লক্ষণ সেন, অর্থাৎ সেই সময় বৃদ্ধ, অর্থাৎ ওই অনেক 80 বছর বয়স, তিনি এই নদিয়াটা ছিল অবকাশকালীন রাজধানী, এখানে তিনি পূজা মণ্ডপ করার জন্য যেতেন। গৌড় ছিল মেইন রাজধানী। এখন অনেকে ফেসবুকে দেখবেন যে লক্ষণ সেনের মতো পালিয়ে গেছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কথাগুলো কেন বলতেছে? তেমন লক্ষণ সেন সম্পর্কে একটু আমরা জানি। লক্ষণ সেনটা হচ্ছে তিনি অবকাশকালীন রাজধানী পূজা মণ্ডপ করার জন্য গেছেন, এবং এত দুর্গম জায়গায় এখানে সহজে কেউ যেতে পারে না, এই লক্ষণ সেনের অবস্থা এটা। এবং সেই সময় 12 জন, অর্থাৎ ভক্তের খোঁজে এত সৈন্য সামন্ত আছে, হাজার হাজার সৈন্য সামন্ত, কিন্তু এত দ্রুত বেগে আছে 1900 মাত্র 17 জন সৈন্য এসেছে। দুপুর বেলা লক্ষণ সেনের সৈন্য সামন্তরা ভাত ঘুম অর্থাৎ ঝিমাচ্ছিল, আর ওরা মনে করছে যে এরা মনে হয় কোনো বিজনেস করতে যাচ্ছে, বণিক শ্রেণী হতে পারে। কিন্তু হঠাৎ করে দুর্গে যখন আক্রমণ হয়ে যায়, তখন লক্ষণ সেন দুপুর বেলা এক গ্রাস খেয়েছে আর এক গ্রাস খাবে, ঠিক এমতো অবস্থায় বলছে জাহাপনা দুর্গে আক্রমণ হয়ে গেছে। তখন তিনি পিছনের দরজা দিয়ে পালিয়ে এসে তার দাদার আমলের রাজধানী অর্থাৎ ঢাকার বিক্রমপুরে এবং বর্তমান মুন্সিগঞ্জে এনে চলে আসে। অর্থাৎ ওখান থেকে পালিয়ে 1204 সালে এখানে আসে, মুন্সিগঞ্জ জেলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আসে, অর্থাৎ তখন নাম ছিল বিক্রমপুর। 1206 সালে তিনি এখানে অবস্থান করেন এবং বিদ্যুৎজনিত কারণে 1206 সালে তিনি মারা গেলে তার 2 সন্তান এখানে রাজত্ব করলেন। তার 2 সন্তানের মধ্যে এক সন্তান আমাদের বিসিএস পিএইচসি নন ক্যাডার আছে, বিসিএস হয়ে এসেছিল, অ্যাকচুয়ালি বিসিএস কেশব। আমাদের এইটা এরপরে ঘটনাটা কি, এরপরে ঘটনাটা আমরা আগামী ক্লাসে জানবো ইনশাল্লাহ। তারপরে একটু বলি 1204 সালে বখতিয়ার খলজি উনি কি করলেন, অর্থাৎ লক্ষণ সেনকে পরাজিত করে উনি মনে করছে এত সহজে বাংলাকে উদ্ধার করলাম, তিনি চলে গেলেন তিব্বতে। লোভ সামলাতে পারলেন না 1206 সালে। তিব্বত একটা দুর্গম জায়গায়, এত দুর্গম জায়গায় ওখানে সহজে দখল করতে পারেনি, অনেক সৈন্য হতাহত হলো, নিজেও আহত হলেন। আহত অবস্থায় দিনাজপুরে দেবকোটে আসলেন। হতাহত সৈন্য আত্মসৈন্য অপমান সহ্য করতে না পারে বখতিয়ার খলজির বন্ধু বখতিয়ার খলজিকে হত্যা করে। এই সুযোগে কে আসে পরে ক্লাসে ইনশাল্লাহ আমরা জানবো। আমার মনে হয় তোমাদের কারো প্রশ্ন থাকলে বলতে পারো। আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম প্রাচীন যুগে আলোচনা, এই পর্যন্ত প্রাচীন যুগ শেষ। আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, অনলাইনে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। হ্যাঁ, না এমনি গণগোল, হ্যাঁ এমনি একটা আছে। স্যার আজকে ছুটি দেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ছুটি দিলাম স্যার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত থাক। তোমরা, আমি আবারও বলছি, ক্লাসগুলো করলাম, ক্লাসগুলো রেকর্ড গুলো শুনবা এবং বাসায় শীটটা পড়তে সুবিধা হবে। আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধ করে কিভাবে? একতরফা ক্লাস তো, নাহলে ইয়া হইলে সেলফ থাকলে